সাইবার ক্রাইমের যে কেসগুলো হয় সেগুলোকে যারা ক্রাইম করে তারা ভেবে নিল যে আমি কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছি, এ থেকে ডিলিট করে দিয়েছি, ব্যাস ডিলিট। না, হয় না। ওই ডিলিটটা যখন সাইবার ক্রাইমে ফরেন্সিক এক্সপার্টে চলে যায়, ওই এক্সপার্ট যারা আছেন তারা ওখান থেকে রিকভার করেন। যেহেতু আমি একজন ক্রিমিনাল লয়ার বাই প্রফেশন, সেই কারণেই আমি মনে করি প্রত্যেক মানুষের আইন জানাটা প্রয়োজন, প্রত্যেক মানুষের। এবং শুধু তাই না, এটা আমার সাজেশন যে প্রত্যেক মানুষের হাতে স্মার্টফোন আছে। ফোনে আমরা বিভিন্ন রকম নাম্বার রাখি, কিন্তু যেগুলো উচিত, যেখানে হচ্ছে একজন ডক্টরের নাম্বার, অ্যাম্বুলেন্সের নাম্বার, হসপিটালের নাম্বার, একজন প্রাইভেট লয়ারের নাম্বার, এইগুলো খুব এসেন্সিয়াল এখনকার দিনে। কারণ রাস্তাঘাটে আপনি এদিক ওদিক যাচ্ছেন, কোথায় কি হলো, যে কোনো ইনসিডেন্ট যে কোনো সময় হতে, হয়তো সবার পক্ষে সম্ভব হয় না আইন জানাটা, কিন্তু দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অনেক চটি বই বিক্রি হয়, আইন সম্বন্ধে জানুন, এগুলো অনেক সময় লেখা থাকে। তো ওই বইগুলো পড়লেও কিছুটা সে জানতে পারে। সিরিয়ালের ক্যারেক্টার হচ্ছে আমি জাজ। আচ্ছা, এর আগে আমি প্রতীক্ষাকে পানিশমেন্ট দিয়েছি, প্রতীক্ষা এখন প্যারোলে বেরিয়ে এসছে। এরপরে কি হচ্ছে না হচ্ছে দেখবার জন্য আপনাদেরকে দেখতে হবে কার কাছে কই মনের কথা। নমস্কার, আজ যে মানুষটিকে আপনাদের সামনে হাজির করেছি, হুজুরের কাছে তিনি হাজির করেন অনেককে, আমরা কিন্তু আপনাদের কাছে হাজির করছি সেই মানুষটিকে যার অনেকগুলো রূপ আপনারা দেখেছেন এর আগেও। হ্যাঁ, অবশ্যই অনেকটাই এই চেহারার মধ্যেই আছে। বিভিন্ন ক্যারেক্টারে, শুধু এই ক্যারেক্টার আমি করিনি, আমি বিভিন্ন ক্যারেক্টার করেছি, মানে বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন ক্যারেক্টার। আমার বিভিন্ন সিরিয়াল অনেকগুলোই করা হয়ে গেছে। একটা দুটো যদি বলা হয়, যেমন আছে গৌরী এলো আছে, সোহাগ চাঁদ আছে, শ্রেয়সী করেছি, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি করেছি, এটা তো করছি। তারপরে আরো অনেকগুলো আছে, অনেকগুলো ওয়েব সিরিজে উনি আছেন। ওয়েব সিরিজ যেমন একটা হচ্ছে শক্তি রূপায়ণ, যেটা বেরিয়েছে ক্লিক্সে বেরিয়েছে, এটা আপনারা দেখতে পারেন। এতে কোর্ট ড্রামাটা খুব বেটার, খুব সুন্দর হয়েছে কোর্ট ড্রামাটা। অম্লান বাবু করেছেন ওটা, ওনাকে কিছুটা হেল্প আমি আইনগত দিক থেকে করেছি, যেহেতু আমি একজন ক্রিমিনাল লয়ার বাই প্রফেশন, সেই কারণেই। সেটা আপনারা দেখলে খুব মনে হয় ভালো লাগবে, কারণ অন্যান্য কোর্ট ড্রামার থেকে এটা একটু একদম অনেকটাই আলাদা। কারণ এখানে অনেক ধারা ইনপুট করা হয়েছে, কিভাবে কি প্রসিডিওর মেনটেন করা হয় সেগুলো মেনটেন করা হয়েছে। যতটা সম্ভব 80 to 90% চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই যে আমাদের বাংলা সিরিয়াল, বাংলা ছবি, বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এখনও আমরা বাঙালিরা বড্ড বেশি এই বিষয়টার কৌতূহল বশত আমরা বসে সারাক্ষণ টিভির সামনে দেখি যে ক্রাইমের ঘটনাগুলোকে, এইগুলোকে আরও বাড়ালে দর্শককে আরও আসবে আমাদের এই বাংলা সিরিয়াল বা বাংলা সিনেমা দেখতে। দেখুন, এখানে দুটো কথা আছে। একটা হচ্ছে এন্টারটেনমেন্ট, মেন যেটা এন্টারটেনমেন্টের মধ্যে কিছু চলে কুটকাচালি গল্প, যেখানে বাড়ির মহিলারা যখন সময় পান, আপনার ঘরে বসে আছেন, সময় কাটাচ্ছেন বিকেলের দিকে, তখন তারা একটু কুটকাচালি জিনিসগুলো পছন্দ করে। শুধু আমি মেয়েদের কথা বলবো না, ছেলেরাও করে এখনকার দিনে, অনেক আছে এরকম। তো যারা বয়স্ক আছেন, যারা বাড়ির মধ্যে বসে থাকছেন, স্বাভাবিক এদের ন্যাচারালি এগুলো একটু ভালো লাগে। আর সাইড বাই সাইড এখন যেহেতু ক্রাইমের একটা ফ্যাক্টর, আপনি টিভি খুললে, খবর খুললে সবসময় একটা ক্রাইমের ফ্যাক্টর চলে। তো ক্রাইমের যে ব্যাপারগুলো চলে সেগুলো একটা এন্টারটেনিং কিছু তো আসে, কারণ হিন্দিতেও চলছে, বিভিন্ন সিরিয়াল আছে, আপনার বিভিন্ন এপিসোড চলছে, বাংলাতেও বিভিন্ন এপিসোড চলছে। তো লোকের ন্যাচারালি একটা দেখার বিষয় যে কি হচ্ছে, কি হবে, এই জিনিসগুলো, এগুলো সাধারণভাবে প্রত্যেকে একটু পছন্দ করে। আমরা ছোটবেলায় যেমন বেতাল, বাহাদুর, তারপর হচ্ছে পাণ্ডব গোয়েন্দা, তারপর হচ্ছে আগাথা ক্রিস্টি, হেডলি চেজ, এইগুলো যখন আমরা পড়তাম, তো সেখানেও তো ক্রাইমের ফ্যাক্টর, সেখানে শার্লক হোমস, হারাল্ড রবিনসন, অনেক কিছু আছে ওখানে। ম্যান্ড্রেক যদি আমরা বলে থাকি, ম্যান্ড্রেকের মধ্যে ফেলুদা সিরিজ তো আছে, নারায়ণ সান্যালের আছে, কাঁটায় কাঁটায়, অনেক এরকম অনেক দেখা যায়। তো ন্যাচারালি এইগুলো যখন পাবলিক দেখে, আরো মজার জিনিস হচ্ছে স্বপন কুমার, দীপক চ্যাটার্জি সহকারী রতনলাল, একদম মানে এটা তো আমার সব থেকে প্রিয় বই ছিল, আমি খুব ভালোবাসতাম। ছোট ছোট চটি চটি বই, এখন সেই সব নিয়ে সেরকম গল্প দেখতে পাই না। এগুলো দিয়ে যদি কেউ করেন আমার তো মনে হয় খুব ভালো হবে, কারণ এগুলো একটা ক্রাইম সিরিজ, যে কিছুতেই মানে যে আসামি তাকে কিছুতেই ধরতে পারছে না।
চেষ্টা করে যাচ্ছে দীপক চ্যাটার্জি, রতনলালও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মানে কন্টিনিউশন অফ ক্রাইম যেটা সেটা চলছে। এরকম একটা মজা, এটা স্বাভাবিকভাবে লোকেরা দেখে এবং পছন্দ করে, তাদের এন্টারটেনিংটা ভালো হয়, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আর আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এই কোর্ট কাচারির ব্যাপারটা একটু যেরকম অজানা, আবার কৌতূহলও খুব বেশি। তো আপনি কি সেই জায়গায় অনেককে শুনেছি হেল্প করেন, কোন ধারায় কি যায়, কিভাবে কি হয়, এগুলো আমাদের সাধারণ মানুষকে কি খুব বেশি জানিয়ে দেওয়াটা উচিত, না এখনো ওইরকম? না, একটা কথা বলবো, আমি মনে করি প্রত্যেক মানুষের আইন জানাটা প্রয়োজন, প্রত্যেক মানুষের। এবং শুধু তাই না, এটা আমার সাজেশন যে প্রত্যেক মানুষের হাতে স্মার্টফোন আছে, ফোনে আমরা বিভিন্ন রকম নাম্বার রাখি, কিন্তু যেগুলো উচিত, যেখানে হচ্ছে একজন ডক্টরের নাম্বার, অ্যাম্বুলেন্সের নাম্বার, হসপিটালের নাম্বার, একজন প্রাইভেট লয়ারের নাম্বার, এইগুলো খুব এসেন্সিয়াল এখনকার দিনে। কারণ রাস্তাঘাটে আপনি এদিক ওদিক যাচ্ছেন, কোথায় কি হলো, যে কোনো ইনসিডেন্ট যে কোনো সময় হতে পারে, আপনার কাছে যদি সেই নাম্বারগুলো থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। এইটা কিন্তু আমার সাজেশন, এটা হলে খুব ভালো হয়। আর আইন জানাটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন, হয়তো সবার পক্ষে সম্ভব হয় না আইন জানাটা, কিন্তু দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অনেক চটি বই বিক্রি হয়, আইন সম্বন্ধে জানুন, এগুলো অনেক সময় লেখা থাকে, তো ওই বইগুলো পড়লেও কিছুটা সে জানতে পারবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে ক্রাইম করার আগে সে অন্তত দুবার ভাববে যে আমি ক্রাইম করলে আমাকে এই প্রবলেম ফেস করতে হতে পারে, তখনই তারা সেখান থেকে কিছুটা নিজেদেরকে আটকাবে। আইনটা না জানলে তখন বলে দূর, আইন আমার কি করবে। আমি এরকম শুনেছি অনেকে, ধর আইন তো পয়সা দিয়ে কেনা যায়, নট এ ম্যাটার অফ জোকস, এত ইজি ব্যাপার নয় আইনটা। যদি এরকম হতো না, তাহলে ভারতীয় বিচার ব্যবস্থা কবে ভেঙে গুড়িয়ে যেতে পারবে না। জুডিশিয়ারি একটা স্তম্ভ, যা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে একটা দেশ, এবং প্রত্যেকটা মানুষ যেটাকে মান্য করতে বাধ্য। এখনো আমরা সাধারণ মানুষ তার উপরেই বেশি ভরসা করি। এক্স্যাক্টলি, করতেই হবে, এটা কিছু করার নেই, কারণ বিভিন্ন রকম জীবনে বাঁচতে গেলে বিভিন্ন সমস্যা আসবে। আচ্ছা, এই মুহূর্তে একটা বাস্তব ঘটনার আমি জানি না আপনি কতটা আমাকে। দেখুন, সাবজুডিস ম্যাটারে না হট করে কিছু বলা যায় না, কেননা এক একজন জাজের এক এক ধরনের ভিউ, সিঙ্গেল বেঞ্চ আছে, ডাবল বেঞ্চ আছে, ট্রিপল বেঞ্চ আছে, যেখানে যেরকমভাবে কে কি ভিউ নেবে বলাটা খুব টাফ। অতএব কোনো সাবজুডিস ম্যাটারে আমার মনে হয় কারোর কোনো মন্তব্য করাই উচিত না, কারণ আমি ওই চেয়ারে বসে নেই। আমি একজন জাজ যদি হই, আর একজন জাজ আছেন, তার ভিউ একরকম হবে, আমার ভিউ একরকম হবে, এটা স্বাভাবিক। এক একটা সেকশনে হাজারো জাজমেন্ট বিভিন্ন হাইকোর্টের থাকে, বিভিন্ন সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজেদের থাকে, কারণ অনারেবল জাস্টিসরা বিভিন্ন রকম জাজমেন্ট, একটা সেকশনের ওপর হাজারো জাজমেন্ট আছে। কেন? এক একজন এক এক রকম ওপিনিয়ন দিচ্ছেন, এক এক ধরনের ঘটা, তার ওপর দিয়ে এক একটা ওপিনিয়ন পাস হচ্ছে, তো ন্যাচারালি জাজমেন্টগুলো চেঞ্জ হবে। তো স্বাভাবিকভাবে সাবজুডিস ম্যাটারে কখনোই কোনো মন্তব্য করাই যায় না, এটা করা যায় না। রাইট। তবুও এই আমরা যেভাবে এগোচ্ছে এই চাকরি সংক্রান্ত বিষয়গুলোতে, আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ, কিছুটা হলেও এই চাকরি প্রার্থীদের একটা হয়তো কিছুদিনের জন্য একটা নিস্তার পেল তারা। দেখুন, একটা জিনিস হচ্ছে যে জিনিস ওএমআরসি যেগুলো বলা হচ্ছে যে এগুলো নেই বা হয়ে, আমার ধারণা একটা সময় আমি ইলেকট্রনিক্স পড়েছি বা জানা আছে কিছুটা কম্পিউটার সম্বন্ধে, কিছু জিনিস ক্লাউডে থেকে যায় বা সার্ভারে থেকে যায়, যেগুলো ডিস্ট্রয় হয় না। কেন বলছি? ক্রাইম সাইডে আমাদের অনেক সময় অনেক কিছু সাইবার ক্রাইমের যে কেসগুলো হয়, সেগুলোকে যারা ক্রাইম করে তারা ভেবে নিল যে আমি কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছি, এ থেকে ডিলিট করে দিয়েছি, ব্যাস ডিলিট। না, হয় না। ওই ডিলিটটা যখন সাইবার ক্রাইমে ফরেন্সিক এক্সপার্টে চলে যায়, ওই এক্সপার্ট যারা আছেন তারা ওখান থেকে রিকভার করেন, এবং রিকভার করার আছে। এবার সেটা যদি কারো সদিচ্ছা থাকে, সে সেগুলো করতেই পারে, আমার যতদূর ধারণা। এটা বলে দিল নেই, না 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 না, আমার ধারণা, আমার পার্সোনাল ধারণা। তদন্তকারীরা যদি চায়, হ্যাঁ, এটা হচ্ছে মানে ইনভেস্টিগেশনের ব্যাপার, কোর্টের ব্যাপার, সাবজুডিস ম্যাটার, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। অবশ্যই, এটা তো অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এটাই আমি আশা করব যে আপনি সব দিকের মাথায় রেখে বলবেন। খুব ভালো লাগলো কৃষ্ণ রায়ের সঙ্গে গল্প করে, আড্ডা মেরে। আর এই মুহূর্তে আপনার এই সিরিয়ালের
চরিত্রটা সম্বন্ধে যদি একটু বলেন। এই সিরিয়ালের ক্যারেক্টার হচ্ছে আমি জাজ। আচ্ছা। এর আগে আমি প্রতীক্ষাকে পানিশমেন্ট দিয়েছি। প্রতীক্ষা এখন প্যারোলে বেরিয়ে এসছে। এরপরে কি হচ্ছে না হচ্ছে দেখবার জন্য আপনাদেরকে দেখতে হবে কার কাছে কই মনের কথা। এই যে বেডরুম থেকে কোর্টরুমে চলে গেল, এটা কি আমাদের সমাজের প্রতিটি মুহূর্তের কাহিনীকে দর্শাচ্ছে? অসম্ভব কিছু নেই। করোনাকালের পরে প্রচুর ডিভোর্স কেস হয়েছে। চিন্তা বাইরে আমাদের হাতেও আছে, অ্যাজ এ ক্রিমিনাল লয়ার যখন আমি, আমার হাতেও আছে। যাই হোক, আমি সেই নিয়ে আলোচনা করতে চাই না। তবে আমরা যা বলি যা করি প্রত্যেকটার মধ্যেই আইন আছে। ল হ্যাজ নাথিং বাট কমন সেন্স। একটা বাচ্চাও যখন কোনো কথা বলছে তার বাবা মাকে, সেখানেও তার একটা চরিত্র থাকে যে সে কি বলছে, কেন বলছে, সেখানের মধ্যেও আইন আছে তার কথার মধ্যে। সে হয়তো একটা যুক্তি দিয়ে হয়তো কোনো একটা কথা বলছে, আমরা সেটাকে ওভারলুক করে যাই, কিন্তু এই ওভারলুক করাটাই উচিত না। ফাইন্ড আউট করা উচিত যে ও বাচ্চাটা এই কথাটা কেন বলল। চাইল্ড উইটনেস বলে একটা উইটনেস হয়, এই চাইল্ড উইটনেসগুলোকে আমরা কাজে লাগাই। কখনো কখনো কোনো হয়তো ঘটনা ঘটেছে, তখন এই চাইল্ড উইটনেস কেন আসে, সে ঘটনাটা দেখেছে, তার সত্যতা যাচাই করার জন্য। এবার ওটা স্ট্রং একটা এভিডেন্স, একটা স্ট্রং এভিডেন্স। চাইল্ড উইটনেস একটা স্ট্রং এভিডেন্স। এবার সেই জন্যই বলা যে প্রতিটা মুহূর্তে আমাদের সমাজে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সব রকম সব কিছু জড়িয়ে আছে। এই যে আমরা ভাবি যে সমাজ থেকে আমরা আলাদা বা বাস্তব থেকে আলাদা, সিরিয়াল থেকে আলাদা, কিছু থেকে কোনো কিছুতেই আমরা আলাদা না। কিছুটা বাস্তবকে তুলে ধরা হয় এন্টারটেনমেন্টের জন্য, আবার কিছুটা তুলে ধরা হয় যে বাস্তবে এই ধরনের ঘটনা ঘটছে। এবার যার জীবনে ঘটছে সে হয়তো সেই সিরিয়ালটা দেখে ভাবছে যে হ্যাঁ, আমার সঙ্গে তো এটা অনেক বেশি রিলেট করে। কারণ গল্প তো সমাজ থেকেই তৈরি হয়, গল্প তো আর আকাশ থেকে পড়ে না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাঠিয়ে দিয়েছে যে ভাই এই গল্প দিলাম, এখান থেকে তুই একটা সিরিয়াল বানা। সেটা তো হয় না, বাস্তব থেকেই তো গল্পটা হচ্ছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা মেরে। উনি একজন প্রতিষ্ঠিত লয়ার এবং এখানে উনি বিচারকের ভূমিকায় অভিনয় করছেন। আবার দেখা হবে ওনার সাথে আগামী কোনো আরেকটি সিরিয়ালে। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।